থ্যাংক ইউ অ্যান্ড ওয়েলকাম অল এগেইন টু মাই ক্লাস। আজকে আমরা আলোর অধ্যায়ের বেশ কিছু গুরুত্বপূর্ণ গাণিতিক সমস্যা বা অঙ্কের সমাধান করব। তো প্রথমেই আলোর অধ্যায়ের যে বিভিন্ন ফর্মুলা বা সূত্র রয়েছে সেগুলি আমরা অতি সংক্ষেপে আলোচনা করব। তারপরে বিভিন্ন গাণিতিক সমস্যাকে বোর্ডে তুলে নিয়ে কিভাবে সহজে সমাধান করা যায় তা শেখার চেষ্টা করব। তো আলোর চ্যাপ্টারে প্রথমেই আমাদের জানতে হবে আর ইকুয়ালস টু টুয়াইস এফ। আর বলতে উত্তল দর্পণ বা অবতল দর্পণ বা গলীয় দর্পণের বক্রতা ব্যাসার্ধকে বোঝায়। আর এফ বলতে ফোকাস দৈর্ঘ্য। কোনো গলীয় দর্পণ সে উত্তল হোক বা অবতল হোক, আসলে যে গোলকের অংশ সেই গোলকের ব্যাসার্ধকেই বলা হয় বক্রতা ব্যাসার্ধ। আর প্রধান অক্ষের সমান্তরাল আলোকরশ্মি প্রতিফলনের পর অবতল দর্পণের বেলায় প্রধান অক্ষের যে বিন্দুতে মিলিত হবে ফোকাস বিন্দু, আর মেরু তাদের যে দূরত্ব তাকে বলে ফোকাস দৈর্ঘ্য। তো ফোকাস দৈর্ঘ্য আর বক্রতা ব্যাসার্ধ গলীয় দর্পণের একটা সম্পর্ক রয়েছে যে বক্রতা ব্যাসার্ধ সর্বদাই ফোকাস দৈর্ঘ্যের দ্বিগুণ হয়, মানে আর ইকুয়ালস টু টুয়াইস এফ। মনে রাখতে হবে আর ইকুয়ালস টু টুয়াইস এফ, বক্রতা ব্যাসার্ধ ফোকাস দৈর্ঘ্যের দ্বিগুণ হয়। এরপরে রয়েছে বিচ্যুতি কোণ, ডেভিয়েশন অ্যাঙ্গেল, অ্যাঙ্গেল অফ ডেভিয়েশন। বিচ্যুতি কোণ কি? আলোর যখন প্রতিসরণ হয়, মানে আলোকরশ্মি এক মাধ্যম থেকে অন্য আরেকটি সমসত্ব মাধ্যমে যখন তির্যকভাবে এসে আপতিত হয়, এক মাধ্যম থেকে ভিন্ন আলোকীয় ঘনত্বের মাধ্যমে প্রবেশ করে, আলোকীয় ঘনত্ব পরিবর্তন হলে আলোকরশ্মি সোজাসুজি যায় না, বেঁকে যায়। এই বেঁকে দ্বিতীয় মাধ্যমে প্রবেশ করাকেই আলোর প্রতিসরণ বলে, যদি তির্যকভাবে এসে পড়ে। আমরা আলোচনা করেছি আলোর বিভিন্ন ভিডিওতে পরিষ্কারভাবে। তো আপতন কোণ, অবিলম্বের সঙ্গে যে কোণে আপতিত হলো সেই আপতন কোণ, আর প্রতিসরণ কোণ, প্রতিসৃত রশ্মি অবিলম্বের সঙ্গে যে কোণে থাকে প্রতিসরণ কোণ। আপতন কোণ আর প্রতিসরণ কোণ সমান হয় না আলোর প্রতিসরণে। এই আপতন কোণ আর প্রতিসরণ কোণের যে তফাৎ, পার্থক্য, তাকেই বলা হচ্ছে বিচ্যুতি কোণ। তো বিচ্যুতি কোণ ডেল্টা ইকুয়ালস টু আপতন কোণ আই আর প্রতিসরণ কোণ আর, এদের পার্থক্যকে বোঝায় বিচ্যুতি কোণ। তো বিয়োগ দিইনি, কারণ কখনো আই বড় হয়, আপতন কোণ বড় হয়, কখনো প্রতিসরণ কোণ বড় হয়। এবং আমরা জানি যে লঘু মাধ্যমের কোণটি হবে সর্বদাই বড়। যদি লঘু মাধ্যম থেকে এসে আপতিত হয় তাহলে আপতন কোণ বড়, প্রতিসরণ কোণ ছোট। যদি ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে আসে তাহলে আপতন কোণ ছোট, প্রতিসরণ কোণ বড়। মানে লঘু মাধ্যমে কোণটি বড় হবে, সেজন্য কখনো আই বড় হয়, কখনো আর বড় হয়। এবং এদের তফাৎকে, আপতন কোণ আর প্রতিসরণ কোণের যে তফাৎ, তাকেই বলা হয় বিচ্যুতি কোণ, অ্যাঙ্গেল অফ ডেভিয়েশন। এরপরে রৈখিক বিবর্ধন। আলো গলীয় দর্পণে বা লেন্সে আলোর প্রতিসরণের জন্য বা প্রতিফলনের জন্য যে প্রতিবিম্ব তৈরি হয়, সেই প্রতিবিম্ব কখনো বস্তুর সমান হয়, কখনো বস্তুর চাইতে বড় হয় প্রতিবিম্ব, কখনো বস্তুর চাইতে ছোট হয় প্রতিবিম্ব। তো প্রতিবিম্বের দৈর্ঘ্য আর বস্তুর দৈর্ঘ্যের যে অনুপাত, প্রতিবিম্বের দৈর্ঘ্য বস্তুর দৈর্ঘ্যের চাইতে কত গুণ হলো, এই যে বিবর্ধন, একেই বলা হচ্ছে রৈখিক বিবর্ধন। অর্থাৎ রৈখিক বিবর্ধন এম ম্যাগনিফিকেশন ইকুয়ালস টু প্রতিবিম্বের দৈর্ঘ্য বাই বস্তুর দৈর্ঘ্য। যদি বস্তুর চাইতে প্রতিবিম্ব ডবল হয়ে যায় তাহলে
রৈখিক বিবর্ধন 2, যদি 3 গুণ হয় তাহলে 3, যদি অর্ধেক হয়ে যায় তাহলে হাফ। তো প্রমাণ করা যায় প্রতিবিম্বের দৈর্ঘ্য বাই বস্তুর দৈর্ঘ্য ইকুয়ালস টু প্রতিবিম্বের দূরত্ব বাই বস্তুর দূরত্ব মেরু বালক কেন্দ্র থেকে, ইকুয়ালস টু ভি বাই ইউ। তো এই ফর্মুলাটা মনে রাখতে হবে, ম্যাগনিফিকেশন ইকুয়ালস টু ভি বাই ইউ। তারপরে প্রতিসরাঙ্ক, কোনো নির্দিষ্ট বর্ণের আলো দুটি নির্দিষ্ট মাধ্যমের এসে পড়লে, মানে একটি মাধ্যম থেকে আরেকটি মাধ্যমে এসে পড়লে দুটি নির্দিষ্ট মাধ্যমের জন্য একটি নির্দিষ্ট বর্ণের আলোর ক্ষেত্রে আপতন কোণের সাইন আর প্রতিসরণ কোণের সাইনের অনুপাত সর্বদাই ধ্রুবক। যদি বর্ণটি নির্দিষ্ট হয়, মাধ্যম দুটি নির্দিষ্ট হয়, তাহলে আপতন কোণের সাইন আর প্রতিসরণ কোণের সাইনের যে অনুপাতটা সর্বদাই একই রকম হবে, ধ্রুবক হবে। অর্থাৎ মিউ ইকুয়ালস টু সাইন আই বাই সাইন আর। শর্ত কি? একটা নির্দিষ্ট বর্ণের বেলায় দুটি নির্দিষ্ট মাধ্যমের জন্য এই মিউকে বলা হচ্ছে প্রতিসরাঙ্ক, এবং এই সূত্রটি বিজ্ঞানী স্নেল আবিষ্কার করেছেন, বলে একে বলা হয় স্নেলের সূত্র। আমরা জানি, আলোচনা করেছি, এবং এটাও প্রমাণ করা যায় যে এক মাধ্যমের সাপেক্ষে দ্বিতীয় মাধ্যমের প্রতিসরাঙ্ক, এক মাধ্যমের সাপেক্ষে দ্বিতীয় মাধ্যমের প্রতিসরাঙ্ক ইকুয়ালস টু V1 বাই V2। প্রথম মাধ্যমের সাপেক্ষে দ্বিতীয় মাধ্যমের আপেক্ষিক প্রতিসরাঙ্ক, এটাকে বলে আপেক্ষিক প্রতিসরাঙ্ক, সমান 1 নং মাধ্যমে আলোর বেগ বাই 2 নং মাধ্যমে আলোর বেগ। কারণ বিভিন্ন মাধ্যমে আলোর বিভিন্ন বর্ণের বেগ বিভিন্ন হয়। আমরা জানি যে লাল বর্ণের আলোর বেগ সর্বাধিক, বেগুনি বর্ণের আলোর বেগ সর্বনিম্ন। তবে সমস্ত বর্ণের আলোর বেগ সমান কোথায় বলো তো? শূন্য মাধ্যমে বা বায়ু মাধ্যমে। তো বায়ু মাধ্যমে বা শূন্য মাধ্যমে সমস্ত বর্ণের আলোর বেগ সমান, এবং এই বেগ সর্বাধিক কত? 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। আমরা জানি, তাকে সি অক্ষর দিয়ে চিহ্নিত করা হয়, 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। তো যদি আমরা শূন্য মাধ্যমের সাপেক্ষে 1 নং মাধ্যমের প্রতিসরাঙ্ক বার করি, তাহলে কি লিখব? শূন্য মাধ্যমে আলোর গতিবেগ মানে সি, 1 নং মাধ্যমে আলোর গতিবেগ মানে V1। শূন্য মাধ্যমের সাপেক্ষে তা শূন্য দিতে পারি বা না দিলেও এইভাবেও লেখা যায়। এই প্রতিসরাঙ্ককে বলা হয় কি? পরম প্রতিসরাঙ্ক বা চরম প্রতিসরাঙ্ক। আবার আমরা লিখতে পারি 2 নং মাধ্যমের পরম প্রতিসরাঙ্ক। তাহলে এখান থেকে 1 নং সমীকরণ থেকে আমরা কি লিখতে পারি? কি লিখব? সি বাই V2, সি বাই V1। এটা হিসাব করলে V1 বাই V2 হয়। তো সি বাই V2 তাকে লেখা যায় μ2, সি বাই V1 একে লেখা যায় μ1। 1 নং মাধ্যমের সাপেক্ষে 2 নং মাধ্যমের আপেক্ষিক প্রতিসরাঙ্ক। 1 নং মাধ্যমের সাপেক্ষে, তো 1 নং মাধ্যমে আলোর বেগ উপরে, 2 নং মাধ্যমের আলোর বেগ নিচে। এবার V1 বাই V2 এটাকে আমরা এরকম লিখতে পারি, সি বাই V2 বাই সি বাই V1, ভগ্নাংশের ভাগ উল্টে গুণ করলে এটা পাওয়া যায়। এবার সি বাই V2 বলতে μ2, সি বাই V1 বলতে μ1, তো এটা হচ্ছে μ2 বাই μ1। অর্থাৎ 1 নং মাধ্যমের সাপেক্ষে 2 নং মাধ্যমের আপেক্ষিক প্রতিসরাঙ্ক ইকুয়ালস টু μ2 বাই μ1, 2 নং মাধ্যমের পরম প্রতিসরাঙ্ক বা 1 নং মাধ্যমের পরম প্রতিসরাঙ্ক। এই যেখানে লিখেছি আমরা। এবার এখান থেকে আমরা লিখতে পারি, এই দুটো লাইন থেকে কি লিখতে পারি? μ1 V1 ইকুয়ালস টু সি, μ2 V2, এখানে 2 হবে, সরি, μ2 V2 ইকুয়ালস টু সি বজ্রগ্রহণ করলে, অর্থাৎ μ1 V1 ইকুয়ালস টু μ2 V2 ইকুয়ালস টু μ3 V3 ইকুয়ালস টু সি, মানে μv ইকুয়ালস টু ধ্রুবক। অর্থাৎ কোনো মাধ্যমে আলোর বেগ যদি বেশি হয় কোনো বর্ণের, প্রতিসরাঙ্ক কম হবে। আলোর বেগ কম হলে প্রতিসরাঙ্ক বেশি হবে।
এরপরে আমরা জানি যে ভি ইকুয়ালস টু এন ল্যামডা, গতিবেগ সমান কম্পাঙ্ক ইন্টু তরঙ্গ দৈর্ঘ্য আলোর। তরঙ্গ দৈর্ঘ্য কাকে বলে? একবার পূর্ণ কম্পনে আলো যত দূর যায়, একবার পূর্ণ কম্পনে আলো যত দূর যায়, তাহলে সেকেন্ডে যদি এন বার কাঁপে, একবার কাঁপলে ল্যামডা পরিমাণ যায়, তাহলে সেকেন্ডে এন বার কাঁপছে, তাহলে এন ল্যামডা পরিমাণ যাবে, আর সেকেন্ডে যতটা যাবে সেটাই বেগ। তাই ভি ইকুয়ালস টু এন ল্যামডা। তো ভি ওয়ান কী হবে? এখান থেকে যদি ভি ওয়ান ভি টু বসাই, তাহলে ভি ওয়ান ইকুয়ালস টু এন ল্যামডা ওয়ান, ভি টু ইকুয়ালস টু এন ল্যামডা টু। অতএব এই সমীকরণ থেকে আমরা পাচ্ছি মিউ ওয়ান এন ল্যামডা ওয়ান ইকুয়ালস টু মিউ টু এন ল্যামডা টু, এভাবে ইকুয়ালস টু সি। এনগুলো বাদ দিলে মিউ ওয়ান ল্যামডা ওয়ান ইকুয়ালস টু মিউ টু ল্যামডা টু, বা মিউ ল্যামডা ইকুয়ালস টু ধ্রুবক, মিউ ল্যামডা ইকুয়ালস টু ধ্রুবক। মানে আলোর তরঙ্গ দৈর্ঘ্য আর প্রতিসরাঙ্ক এদের গুণফল হচ্ছে ধ্রুবক। আলোর তরঙ্গ দৈর্ঘ্য যদি বেশি হয় প্রতিসরাঙ্ক কম হবে, ব্যস্তানুপাতিক যেহেতু। এরপরে আমরা এই ফর্মুলাগুলো লিখেছি এখানে। এরপরে প্রিজমে চ্যুতিকোণ, প্রিজমে যদি আলোকরশ্মি এসে আপতিত হয় পরে I1 কোণে আপতিত হলো আর নির্গত হলো I2 কোণে, অপর পৃষ্ঠ থেকে, অপর প্রতিসারক তল থেকে। তাহলে বিচ্যুতি কোণের ফর্মুলা আমরা প্রমাণ করেছি, খুব ইম্পর্ট্যান্ট মাধ্যমিকের জন্য, পারলে ভিডিওটি তোমরা দেখে নেবে। যে প্রিজমে আপতিত আলোকরশ্মি আর নির্গত আলোকরশ্মি দুটি রশ্মির মধ্যে চ্যুতিকোণ হচ্ছে ডেল্টা ইকুয়ালস টু I1 প্লাস I2 মাইনাস এ। I1 বলতে প্রথম প্রতিসারক তলে আপতন কোণ, I2 বলতে দ্বিতীয় প্রতিসারক তল থেকে আলো যদি নির্গত হয় তাহলে সেই প্রতিসরণ কোণ, মাইনাস এ বলতে প্রিজমের কোণ, যেখানে এ ইকুয়ালস টু R1 প্লাস R2। আমরা প্রমাণ করেছি এটা ডিটেলসে। তো এই ফর্মুলাগুলি দিয়ে আমরা বিভিন্ন অঙ্ক সমাধান করার চেষ্টা করব। প্রথম অঙ্কগুলি অত্যন্ত সহজ এবং সরল অঙ্ক, তারপরে ধীরে ধীরে আমরা একটু কঠিন অঙ্কের দিকে যাব। তো 1 নম্বরে আছে 20 সেমি বক্রতা ব্যাসার্ধের গোলীয় দর্পণের ফোকাস দৈর্ঘ্য কত? তো আমরা জানি যে গোলীয় দর্পণের ফোকাস দৈর্ঘ্য আর বক্রতা ব্যাসার্ধের মধ্যে সম্পর্ক R ইকুয়াল টু 2f। এই ফর্মুলা অ্যাপ্লাই করে এখানে পাবো আমরা ফোকাস দৈর্ঘ্যের দ্বিগুণ হচ্ছে বক্রতা ব্যাসার্ধ। তো বক্রতা ব্যাসার্ধ 20 সেমি হলে ফোকাস দৈর্ঘ্য অর্ধেক হবে, মানে 10 সেমি হবে। তো কীভাবে করব? 2f বা f ইকুয়ালস টু R/2 বা f ইকুয়ালস টু 20/2 বা f ইকুয়ালস টু 10। ফোকাস দৈর্ঘ্য বক্রতা ব্যাসার্ধের অর্ধেক, বা উল্টো করে বললে বক্রতা ব্যাসার্ধ ফোকাস দৈর্ঘ্যের দ্বিগুণ। তাই এই ফর্মুলাটা মনে রাখলে সেটা দিয়ে অঙ্কটা হবে। নেক্সট অঙ্ক, আপতন কোণ ও প্রতিসরণ কোণের মান যথাক্রমে 30 ডিগ্রি ও 45 ডিগ্রি হলে চ্যুতি কোণের মান কত? আমরা জানি যে চ্যুতি কোণ বা বিচ্যুতি কোণের মান কি? আপতন কোণ প্রতিসরণ কোণের ডিফারেন্স। তাই একটা আপতন কোণ 30 ডিগ্রি, প্রতিসরণ কোণ 45 ডিগ্রি, ডিফারেন্স কত? 15 ডিগ্রি। তাই বিচ্যুতি কোণ 15 ডিগ্রি। অতএব বিচ্যুতি কোণ কি লিখব? বড় কোণ থেকে ছোট কোণ বিয়োগ, আর বড় আছে তো আর মাইনাস আই। এটা অ্যান্সার। কোন আপতন কোণের জন্য প্রতিসরণে চ্যুতি কোণ সর্বনিম্ন? প্রতিসরণে যে চ্যুতি কোণ সেটা সর্বনিম্ন হবে আপতন কোণের কোন মানের জন্য। তো আপতন কোণ যদি 0 ডিগ্রি হয়, 0 ডিগ্রি মানে এটা কাল্পনিক অভিলম্ব। তো লম্বের সঙ্গে যে কোণে আলো এসে পড়বে, লম্বের সঙ্গে যে কোণ তাকে বলে আপতন কোণ। লম্বভাবেই আলো এসে পড়ে, তো লম্বভাবেই যদি আলো এসে পড়ে তাহলে লম্বের সঙ্গে
সেই আপতিত রশ্মির কোণ কত 0 ডিগ্রি। অভিলম্ব যেরকম আলো সেরকম এসে পড়লো প্যারালালি, লম্বভাবে পড়লো, তাহলে আলোক রশ্মি আর অভিলম্ব একটি রেখা, তাহলে আপতন কোণ হচ্ছে 0 ডিগ্রি, তাতে প্রতিসরণ কোণ হয় 0 ডিগ্রি। সেজন্য লম্ব প্রতিসরণকে প্রকৃত প্রতিসরণ বলা হয় না। লম্ব প্রতিসরণে আপতন কোণ আর প্রতিসরণ কোণ দুটিই 0, তাই আপতন কোণের প্রতিসরণ কোণের তফাৎ কত, আই ডিফারেন্স আর ইকুয়ালস টু কত, এটা হচ্ছে আই, এটা হচ্ছে আর, তাহলে আই ডিফারেন্স আর কত, 0 থেকে 0 বাদ, 0 থেকে 0 তফাৎ মানে 0 ডিগ্রি মানে সর্বনিম্ন। তাহলে 3 নম্বর প্রশ্নের উত্তর কী হবে, তাহলে 0 ডিগ্রি আপতন কোণের জন্য প্রতিসরণে চ্যুতিকোণ সর্বনিম্ন, এভাবে লিখতে হবে। তো আলোকরশ্মি বেঁকে যায় না, আলোকরশ্মির বিচ্যুতি হয় না লম্ব আপতনের জন্য, মানে আপতন কোণ যখন 0 ডিগ্রিতে পড়ে, কিন্তু বেগের পরিবর্তন হয়। যদি এটা লঘু মাধ্যম হয় তাহলে এদিক থেকে এদিকে আসার পরে বেগ বেড়ে যাবে, এটা যদি ঘন মাধ্যম হয়, এটা যদি লঘু হয়, ঘন মাধ্যমে বেগ কমে যাবে। তাই বেগের পরিবর্তন হবে, দিকের পরিবর্তন হয় না, তাই একে প্রকৃত প্রতিসরণ বলা হয় না, কারণ প্রতিসরণের দিকের পরিবর্তন হবে, সংজ্ঞাতেই রয়েছে। নেক্সট অঙ্ক 4 নম্বর অঙ্ক, কোনো একটি নির্দিষ্ট মাধ্যমে আলোর আপতন কোণ 45 ডিগ্রি এবং প্রতিসরণ কোণ 30 ডিগ্রি হলে মাধ্যমটির প্রতিসরাঙ্ক কত। তো আপতন কোণ প্রতিসরণ কোণ দেওয়া আছে, তাহলে প্রতিসরাঙ্ক কত, আমরা ফর্মুলা জানি আপতন কোণ প্রতিসরণ কোণ দিয়ে, যে মিউ ইকুয়ালস টু সাইন আই বাই সাইন আর। 4 নম্বর অ্যান্সারটি যদি করি, কি দেওয়া আছে, প্রদত্ত আপতন কোণ আই ইকুয়ালস টু 45 ডিগ্রি, প্রতিসরণ কোণ আর ইকুয়ালস টু 30 ডিগ্রি। মাধ্যমটির প্রতিসরাঙ্ক মিউ ইকুয়ালস টু, কোনো একটি নির্দিষ্ট মাধ্যমে আলোর আপতন কোণ 45 ডিগ্রি, প্রতিসরণ কোণ 30 ডিগ্রি, অর্থাৎ আমরা ধরে নিতে পারি বায়ু মাধ্যম বা শূন্য মাধ্যম থেকে এসে একটা মাধ্যমে পড়লো, ওই মাধ্যমে যখন পড়লো আপতন কোণ যদি 45 ডিগ্রি হয়, মাধ্যমের ভিতরে প্রতিসরণ কোণটা হচ্ছে 30 ডিগ্রি, তো 45 ডিগ্রি আর 30 ডিগ্রি দেওয়া আছে, তাহলে মিউ ইকুয়ালস টু সাইন আই ডিভাইড বাই সাইন আর, আপতন কোণের সাইন আর প্রতিসরণ কোণের সাইনের অনুপাতটাই হচ্ছে প্রতিসরাঙ্ক। সাইন আই বলতে সাইন অফ 45 ডিগ্রি, আর এটা হচ্ছে সাইন অফ 30 ডিগ্রি। আমরা মান জানি, সাইন অফ 45 এর মান হচ্ছে 1/√2, সাইন 30 হচ্ছে হাফ, অর্থাৎ হাফকে উল্টে দেব 2/√2, তাহলে কত হচ্ছে ইকুয়ালস টু √2। 2 বলতে √2 ইন্টু √2, উপর নিচে একটা করে √2 কাটা গেলে √2 বাঁচবে, এটা লিখলেই হয়, অথবা 1.41 এটা যদি আমরা অ্যান্সার করি, তাহলে এটা হচ্ছে মাধ্যমটির প্রতিসরাঙ্ক। 5 নম্বরে আছে একটি বস্তুর দৈর্ঘ্য 5 সেমি আর প্রতিবিম্বের দৈর্ঘ্য 7.5 সেমি, তাহলে রৈখিক বিবর্ধন কত, ম্যাগনিফিকেশন কত, এম ইকুয়ালস টু হোয়াট, রৈখিক বিবর্ধন সমান প্রতিবিম্বের দৈর্ঘ্য বাই বস্তুর দৈর্ঘ্য। প্রতিবিম্বটা কত লম্বাই বস্তুর চাইতে, সেই অনুপাতটি হচ্ছে রৈখিক বিবর্ধন। তাহলে এখানে প্রদত্ত কি দেওয়া আছে, বস্তুর দৈর্ঘ্য সমান 5 সেমি, প্রতিবিম্বের দৈর্ঘ্য
সমান 7.5 সেমি। অতএব রৈখিক বিবর্ধন প্রতিবিম্বের দৈর্ঘ্য বাই বস্তুর দৈর্ঘ্য 7.5/5 ইকুয়ালস টু কাটাকুটি করলে 1.5। তাহলে m ইকুয়ালস টু রৈখিক বিবর্ধন m ইকুয়ালস টু 1.5। তো রৈখিক বিবর্ধন যেহেতু দৈর্ঘ্যের সঙ্গে দৈর্ঘ্যের অনুপাত, তাই রৈখিক বিবর্ধনের কোনো একক নেই, এককবিহীন রাশি হচ্ছে রৈখিক বিবর্ধন। নেক্সট 6 নম্বর অঙ্কটি রৈখিক বিবর্ধন সংক্রান্ত আরও একটি অঙ্ক। 6 নম্বর, একটি গোলীয় দর্পণের অক্ষের উপর দর্পণ থেকে 30 সেমি দূরে 5 সেমি উচ্চতার একটি বস্তু রাখলে দর্পণ থেকে 30 সেমি দূরে 5 সেমি উচ্চতার একটি বস্তু রাখলে, মানে বস্তুর দূরত্ব 30 সেমি বলে দিয়েছে, বস্তুটার উচ্চতা 5 সেমি। তাহলে কি হবে? তাহলে দর্পণ থেকে 15 সেমি দূরে বস্তুর প্রতিবিম্ব গঠিত হলে প্রতিবিম্বের দৈর্ঘ্য নির্ণয় করো। তাহলে দর্পণ থেকে 15 সেমি দূরে বস্তুর প্রতিবিম্ব গঠিত হচ্ছে, তাহলে প্রতিবিম্বের দূরত্ব কত? 15 সেমি। বস্তুর দূরত্ব কত? 30 সেমি। তাহলে যা যা প্রদত্ত আছে সেগুলো উল্লেখ করব। প্রদত্ত বস্তুর দূরত্ব, বস্তুর দূরত্বকে আমরা ইউ দিয়ে চিহ্নিত করি। কত দেওয়া আছে? 30 সেমি। প্রতিবিম্বের দূরত্ব ভি দিয়ে চিহ্নিত করি। কত দূরত্ব? দর্পণ থেকে 15 সেমি দূরে প্রতিবিম্ব গঠিত হয়, তাহলে 15 সেমি। তাহলে আর কি দেওয়া আছে? বস্তুর দৈর্ঘ্য দেওয়া আছে। বস্তুটা কত লম্বা? 5 সেমি উচ্চতা। বস্তুর উচ্চতা হচ্ছে 5 সেমি। বস্তুর দৈর্ঘ্য এইচ ধরতে পারি বা এক্স ধরতে পারি। তো অতএব আমরা জানি যে বিবর্ধন, রৈখিক বিবর্ধন m ইকুয়ালস টু ভি বাই ইউ, প্রতিবিম্বের দূরত্ব বাই বস্তুর দূরত্ব ভি বাই ইউ। ভি এর মান দেওয়া আছে 15, ইউ এর মান দেওয়া আছে 30, তাহলে হচ্ছে হাফ। কি বার করতে বলেছে? প্রতিবিম্বের দৈর্ঘ্য। আবার আমরা জানি m ইকুয়ালস টু প্রতিবিম্বের দৈর্ঘ্য বাই বস্তুর দৈর্ঘ্য। m এর মান তো আমরা পেয়ে গেলাম হাফ, তাহলে এবার m এর জায়গায় হাফ বসাবো। প্রতিবিম্বের দৈর্ঘ্য বাই বস্তুর দৈর্ঘ্য দেওয়া আছে 5 সেমি। অতএব প্রতিবিম্বের দৈর্ঘ্য হাফের সঙ্গে 5 গুণ, পরে 2 দিয়ে ভাগ করব, তাহলে 2.5 সেমি। দুই 2.5 সেমি। তার উত্তর লিখবো আমরা যে প্রতিবিম্বের দৈর্ঘ্য 2.5 সেন্টিমিটার। 7 নম্বর অঙ্ক, শূন্য মাধ্যমে আলোর বেগ 3 × 10⁸ মিটার পার সেকেন্ড এবং কাচ মাধ্যমে আলোর বেগ 2 × 10⁸ মিটার পার সেকেন্ড হলে কাচের পরম প্রতিসরাঙ্ক কত? আমরা যে পরম প্রতিসরাঙ্ক বলতে শূন্য মাধ্যম বা বায়ু মাধ্যমের সাপেক্ষে কোনো মাধ্যমে আলোর প্রতিসরাঙ্ককে বোঝায়। এবং প্রতিসরাঙ্ক মিউ ইকুয়ালস টু 2 ধরনের ফর্মুলা। একটা আপতন কোণ প্রতিসরণ কোণের বিচারে সাইন আই বাই সাইন আর ইকুয়ালস টু মিউ। আবার আলোর বেগের বিচারে করতে পারি v1 বাই v2 ইকুয়ালস টু 1 মিউ 2। আর যদি পরম প্রতিসরাঙ্ক বলে তাহলে c বাই v1
পরম প্রতিসরাঙ্ক। তো প্রদত্ত শূন্য মাধ্যমে আলোর বেগ শূন্য মাধ্যমে আলোর বেগকে আমরা সি অক্ষর দিয়ে চিহ্নিত করি। দেওয়া আছে 3 × 10⁸ মিটার পার সেকেন্ড, অথবা আমরা মুখস্থ রেখেছি। আর কাচ মাধ্যমে এটাকে যদি ভি ধরি 2 × 10⁸ মিটার পার সেকেন্ড। অতএব কাচের পরম প্রতিসরাঙ্ক কাচ ইংরেজি গ্লাস, তাহলে মিউজি করলাম, তাহলে কি হবে C/V বা ভিজি করতে পারি যদি আমরা ভিজি দিয়ে চিহ্নিত করি। তাহলে কার মান বার করতে হবে? এটা বার করতে হবে। সি এর মান 3 × 10⁸, আর ভি এর মান হচ্ছে 2 × 10⁸। এটা কেটে যাচ্ছে, 3/2 1.5। তাহলে পরম প্রতিসরাঙ্ক 1.5, এটাই হচ্ছে অ্যান্সার। আর গ্লাস বলেছি কাচ, তো এখানে জি ধরলে এখানে জি ধরবো, এখানে ভি ধরেছি তো এখানে ভি ধরবো, মানে ম্যাচিং করে ধরবো। এখানে ভি লিখলাম, এখানে ভিজি লিখলাম, আর ভিজির মান নাই, সেরকম করলে হবে না কিন্তু। 8 নম্বর অঙ্কটি, বায়ুতে আলোর বেগ 3 × 10⁸ মিটার পার সেকেন্ড, প্রতি সেকেন্ডে 3 × 10⁸ মিটার। তো বায়ুতে আর শূন্য মাধ্যমে আলোর বেগ সমান। তো বায়ুতে আলোর বেগ যদি এত হয়, তাহলে 2.4 প্রতিসরাঙ্ক বিশিষ্ট পদার্থে আলোর বেগ কত? এত প্রতিসরাঙ্ক বলতে পরম প্রতিসরাঙ্ক আমরা বলে ধরে নেব। তাহলে প্রদত্ত কি দেওয়া আছে? আলোর বেগ (3 × 10⁸ মিটার পার সেকেন্ড) ওই পদার্থের, এখানে যে পদার্থের কথা বলেছে ওই পদার্থের প্রতিসরাঙ্ক মিউ দেওয়া আছে 2.4। প্রতিসরাঙ্ক হচ্ছে এককবিহীন। আলোর বেগ ওই পদার্থে আলোর বেগ বার করতে বলেছে। ভি ইকুয়ালস টু, এটা বার করবে, এটা প্রশ্নবোধক। অতএব মিউ ইকুয়ালস টু C/V, পরম প্রতিসরাঙ্ক। মিউ এর মান দেওয়া আছে 2.4, সির মান দেওয়া আছে 3 × 10⁸ মিটার পার সেকেন্ড বাই ভি, বা ভি ইকুয়াল টু 3 × 10⁸/2.4, বা ভি ইকুয়ালস টু 3 × 8 = 24। আগে দশমিক তুলে দিই, 10 নিয়ে আসলাম। 3 × 8 = 24, 8 × 8, 2 20, 8 2 16, 8 5 40। তাহলে 1.25 × 10⁸ এত মিটার পার সেকেন্ড ওই পদার্থে আলোর বেগ। অতএব 1.25 × 10⁸ মিটার পার সেকেন্ড। নেক্সট অঙ্ক 9 নাম্বার, বায়ুতে ও জলে আলোর বেগ যথাক্রমে 3 × 10⁸ মিটার পার সেকেন্ড এবং 2.25 × 10⁸ মিটার পার সেকেন্ড, এবং জল সাপেক্ষে কাচের প্রতিসরাঙ্ক 9/8 হলে কাচে আলোর বেগ কত? তো কাচে আলোর বেগ নির্ণয় করতে হবে। ধরে নিব যে কাচে আলোর বেগ ভি অথবা ভি সাফিক্সে জি, আর জলে আলোর বেগ দেওয়া আছে, আর জল সাপেক্ষে কাচের প্রতিসরাঙ্ক দেওয়া আছে। তাহলে আমরা এই ফর্মুলা যদি প্রয়োগ করি যে জল সাপেক্ষে কাচের প্রতিসরাঙ্ক, জল বলতে ওয়াটার,
কাজ বলতে গ্লাস, তাহলে ডাব্লিউ মিউ জি, তাহলে ডাব্লিউতে আলোর বেগ, ওয়াটারে আলোর বেগ আর গ্লাসে আলোর বেগ, এই মানটা দেওয়া আছে, জলে আলোর বেগ দেওয়া আছে। তাহলে এই ফর্মুলা থেকে আমরা পেয়ে যাব। তার মানে বায়ুতে যে আলোর বেগ দেওয়া আছে তার প্রয়োজনেই পড়বে না অঙ্কটাতে। কীভাবে করব দেখো, প্রদত্ত বায়ুতে ও জলে আলোর বেগ যথাক্রমে, জলে আলোর বেগ VW কত দেওয়া আছে, 2.25 × 10⁸ মিটার পার সেকেন্ড। আর কাছে আলোর বেগ VG, এটাই তো বার করব। জল সাপেক্ষে কাচের প্রতিসরাঙ্ক, জল সাপেক্ষে W মিউ জি, জলের সাপেক্ষে কাচের প্রতিসরাঙ্ক ইকুয়ালস টু দেওয়া আছে 9/8। অতএব আমরা কি জানি, W মিউ জি জল সাপেক্ষে কাচের প্রতিসরাঙ্ক, জল আছে প্রথমে, তাহলে VW উপরে, জি আছে পরে, তো VG নিচে। মানগুলো দেওয়া আছে, এটার মান দেওয়া আছে 9/8, VW এর মান দেওয়া আছে 2.25 × 10⁸, এখানে VG, অতএব 9 VG ইকুয়ালস টু 2.25 × 10⁸ × 8, 9টা উপরে গেলে ভাগ হয়ে যাবে মিটার পার সেকেন্ড। নেক্সট 10 নম্বর অঙ্ক, সহজ অঙ্ক। আলো বায়ু মাধ্যম থেকে জলে প্রবেশ করলো, বায়ু থেকে জলে প্রবেশ করলো, বায়ুতে আলোর বেগ এত হলে, জলের প্রতিসরাঙ্ক এত হলে, জলে আলোর বেগ কত? কীভাবে করব? আগে কি প্রদত্ত দেওয়া আছে, কি বার করতে হবে সেগুলো লিখে নিই। প্রদত্ত বায়ুতে আলোর বেগ, এটা মুখস্থ রাখাই ভালো, সাপ্লাই থাকলেও। জলের প্রতিসরাঙ্ক, জলের প্রতিসরাঙ্ক বলতে পরম প্রতিসরাঙ্ককে আমরা ধরব। বা শুধু মিউ ধরলেও অসুবিধা নেই, চিহ্ন মাত্র, মানটা ইম্পর্টেন্ট, মানটা পাল্টানো যাবে না, কিন্তু এখানে ডাব্লিউ লিখি আর না লিখি একই ব্যাপার। জলে আলোর বেগ VW এটা বার করব। একই রকম মিউ ইকুয়ালস টু C/VW, পরম প্রতিসরাঙ্ক C/VW, জলের প্রতিসরাঙ্ক দেওয়া আছে, তো জলের প্রতিসরাঙ্ক বলতে পরম প্রতিসরাঙ্ক বায়ুর সাপেক্ষে বা শূন্য মাধ্যমের সাপেক্ষে, তাহলে শূন্য মাধ্যমের সাপেক্ষে শূন্য দিয়ে মিউ ডাব্লিউ, অথবা শূন্য না দিলেও চলে। তো শূন্য মাধ্যমে বায়ু মাধ্যমে আলোর বেগ সি, নিচে VW। যদি বেগের বিচারে করি, বেশিরভাগ অঙ্ক বেগের বিচারেই থাকে, তাহলে এটার মান দেওয়া আছে 4/3, সি এর মান দেওয়া আছে 3 × 10⁸, VW বার করব। তাহলে 4 VW is equal to 3 × 3 × 10⁸, বা VW is equal to 3 × 3 × 10⁸/4 কত হচ্ছে
হিসাব করবে, যা দাঁড়াবে তাই। 3 3 9, 4 2 8, 25, 10 to the power 8, 2.25 10 to the power 8 মিটার পার সেকেন্ড। আগে গত অঙ্কে ছিল কাছে আলোর বেগ কত, এবার হচ্ছে জলে আলোর বেগ কত। তো এইভাবে বার করতে হবে বেগের বিচারে। 11 নম্বর অঙ্কটি, কাচের পরম প্রতিসরাঙ্ক 3/2 এবং জলের পরম প্রতিসরাঙ্ক 4/3, মানে 4/3। যদি কাচের মধ্যে আলোর বেগ এত হয়, তবে জলের মধ্যে আলোর বেগ কত? একেবারে সহজ, যদি ফর্মুলাগুলো আমরা ঠিক মতো মনে রাখি তাহলে জলের মতন সোজা। কিভাবে, কি কি দেওয়া আছে আর কি বার করতে হবে? কাচের পরম প্রতিসরাঙ্ক, কাচের পরম প্রতিসরাঙ্ক কত দেওয়া আছে? 3/2। জলের পরম প্রতিসরাঙ্ক 4/3। আর কি দেওয়া আছে? কাচের মধ্যে আলোর বেগ, কাচের মধ্যে আলোর বেগ ভিজি। কাচের মধ্যে আলোর বেগ দেওয়া আছে 2 × 10 to the power 8 মিটার পার সেকেন্ড। জলের মধ্যে আলোর বেগ কত? এটাই বার করতে হবে। তাহলে পরম প্রতিসরাঙ্ক আর বেগ দুটোর মধ্যে কি সম্পর্ক আছে? আমরা জানি যে পরম প্রতিসরাঙ্ক আর বেগের মধ্যে সম্পর্ক আছে দুটোর গুণফল সর্বদাই ধ্রুবক, অর্থাৎ মিউ ভি ইকুয়ালস টু ধ্রুবক। মিউ ভি ধ্রুবক মানে মিউ1 v1 যত, মিউ2 v2 তত, মিউ3 v3 তত। তাই আমরা এখানে লিখতে পারি, অতএব মিউ জি আর ভিজি সমান মিউ ডাব্লিউ আর ভি ডাব্লিউ, যেহেতু মিউ ভি সমান ধ্রুবক। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি? ভি ডাব্লিউ বার করতে হবে। অতএব ভি ডাব্লিউ ইকুয়ালস টু মিউ জি ভিজি আপন ডিভাইডেড বাই মিউ ডাব্লিউ। ভি ডাব্লিউ মানগুলো বসাবো। মিউ জি 3/2, ভিজি 2 × 10 to the power 8, মিউ ডাব্লিউ 4/3। তাহলে কি হচ্ছে? 3/2, 3/4, 2 × 10 to the power 8 সমান 2 এ 2 এ কাটলো। তাহলে কত হচ্ছে? 3 3 9, 4 দিয়ে ভাগ করব, 4 2 8 থাকলো 0.1, 4 25 100, 2.25 × 10 to the power 8। অতএব জলে এটা। তো এইভাবে মনে রাখতে হবে মিউ ভি ইকুয়ালস টু ধ্রুবক, আবার মিউ ল্যামডা ইকুয়ালস টু ধ্রুবক। এই যে দুটো ফর্মুলা আছে, একটা মিউ ভি ইকুয়ালস টু ধ্রুবক আর একটা মিউ ল্যামডা ইকুয়ালস টু ধ্রুবক, মানে হচ্ছে মিউ1 v1 ইকুয়ালস টু মিউ2 v2, মিউ1 ল্যামডা 1 ইকুয়ালস টু মিউ2 ল্যামডা 2। নেক্সট অঙ্ক 12 নম্বর অঙ্কটি, 6000 অ্যাংস্ট্রম তরঙ্গ দৈর্ঘ্যের কোনো আলোকরশ্মি বায়ু থেকে 1 নম্বর জলে এবং 2 নম্বর কাচে প্রবেশ করলে আলোর তরঙ্গ দৈর্ঘ্য কত হবে?
জল ও কাচের প্রতিসরাঙ্ক মানে পরম প্রতিসরাঙ্ক 4/3 ও 3/2 দেওয়া আছে। তো কীভাবে করব? আমরা জানি যে তরঙ্গ দৈর্ঘ্য আর প্রতিসরাঙ্কের মধ্যে সম্পর্ক হচ্ছে মিউ ল্যামডা ইকুয়ালস টু ধ্রুবক, মানে মিউ 1 ল্যামডা 1 ইকুয়ালস টু মিউ 2 ল্যামডা 2 ইকুয়ালস টু ডট ডট ডট, এরকমভাবে চলতে থাকবে। তো আমরা যে মানগুলি দেওয়া আছে সেগুলি উল্লেখ করব। প্রদত্ত বায়ু মাধ্যমে আলোর তরঙ্গ দৈর্ঘ্য বা বায়ুতে আলোর তরঙ্গ দৈর্ঘ্য যে ভাষাটা দেওয়া আছে বায়ু বলতে এয়ার, এর কত দেওয়া আছে 6000 অ্যাংস্ট্রম বায়ু মাধ্যমে। এবার জলে আলোর তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা ওয়াটার, এটা বার করতে হবে। বায়ুতে বায়ুর প্রতিসরাঙ্ক, বায়ুর সাপেক্ষে বায়ুর প্রতিসরাঙ্ক মানে 1 হবে, মিউ এয়ার ইকুয়ালস টু 1। জলে প্রতিসরাঙ্ক দেওয়া আছে জল 4/3। অতএব আমরা ফর্মুলা কি জানি? মিউ এয়ার ল্যামডা এয়ার মিউ ওয়াটার ল্যামডা ওয়াটার, এটা 1। ল্যামডা এয়ার দেওয়া আছে 6000 অ্যাংস্ট্রম, মিউ ওয়াটার দেওয়া আছে 4/3, ল্যামডা ওয়াটার বার করতে হবে, মানে জলের ভিতরে তরঙ্গ দৈর্ঘ্য কত হবে। তাই ল্যামডা ওয়াটার ইজ ইকুয়াল টু 6000 ইন্টু, এটা উপরে গেলে উল্টে যাবে 15×4 = 60, 15×4 = 60, 15×3 = 45, দুটা শূন্য। তো অতএব ল্যামডা ডাব্লিউ ইজ ইকুয়াল টু 4500 অ্যাংস্ট্রম। বায়ুর সাপেক্ষে বায়ুর প্রতিসরাঙ্ক কী হবে? 1 হবে। তাই মিউ এয়ার 1, ল্যামডা এয়ার দেওয়া আছে, মিউ ওয়াটার দেওয়া আছে 4/3 বায়ুর সাপেক্ষে জলের প্রতিসরাঙ্ক, আর ল্যামডা ওয়াটারে তরঙ্গ দৈর্ঘ্য কত সেটা আমরা বার করব। তো এভাবে করতে পারি। একটি সমবাহু প্রিজমের মধ্য দিয়ে আলোকরশ্মি প্রতিসরণের ক্ষেত্রে আপতন কোণ ও নির্গমন কোণ যথাক্রমে 40 ডিগ্রি ও 30 ডিগ্রি হলে চ্যুতিকোণের মান নির্ণয় করো। একটা প্রিজম, আলোকরশ্মি এসে পড়ছে, আপতন কোণ 40 ডিগ্রি, আর আলো যখন প্রথম তলের উপর প্রতিষ্ঠিত হওয়ার পরে প্রিজমের মধ্য দিয়ে গিয়ে দ্বিতীয় তলে আবার পুনরায় প্রতিষ্ঠিত হয়ে নির্গত হচ্ছে, তখন নির্গমন কোণ হচ্ছে আবার 30 ডিগ্রি। আপতন কোণ 40 ডিগ্রি প্রথম তলে, নির্গমন কোণ 30 ডিগ্রি দ্বিতীয় তলে, তাহলে চ্যুতিকোণের মান কত? আপতন কোণ বলতে I1, নির্গমন কোণ বলতে I2, এই দুটি মান দেওয়া আছে আমাদের। তাহলে আমরা ফর্মুলা জানি, প্রিজমের বিচ্যুতি কোণ ডেল্টা ইকুয়ালস টু I1 + I2 - এ বলতে প্রিজমের কোণ। এখানে সমবাহু প্রিজমের যদি সমবাহু হয়, প্রধান ছেদটি যদি সমবাহু ত্রিভুজ হয়, তাহলে তার কোণ হচ্ছে 60 ডিগ্রি। সমবাহু প্রিজম এ ইকুয়ালস টু সমবাহু, তো ত্রিভুজ সমবাহু ত্রিভুজ, তাহলে একটি কোণ 60 ডিগ্রি, তাহলে এটা হচ্ছে 60 ডিগ্রি। সমবাহু প্রিজমের কোণ এ ইকুয়ালস টু 60 ডিগ্রি। আপতন কোণ I1 ইকুয়ালস টু 40 ডিগ্রি। প্রতিসরণ কোণ বা নির্গমন কোণ বলেছে,
কারণ দুইবার প্রতিসরণ হয় এখানে, নির্গমন কোণ I2 ইকুয়ালস টু 30 ডিগ্রি। অতএব প্রিজমে বিচ্যুতি কোণ ডেল্টা ইকুয়ালস টু I1 প্লাস I2 মাইনাস এ, এটা মুখস্থ রাখতে হবে, ইকুয়ালস টু I1 এর মান দেওয়া আছে 40, I2 এর দেওয়া আছে 30, সেখান থেকে বিয়োগ করব এ ইকুয়ালস টু 60 ডিগ্রি। তাহলে 70 ডিগ্রি মাইনাস 60 ডিগ্রি ইকুয়ালস টু 10 ডিগ্রি হচ্ছে বিচ্যুতি কোণ, এটা অ্যান্সার। তো যেহেতু সমবাহু প্রিজম, এই সমবাহু প্রিজম এখান থেকে ধরে নিতে হবে প্রিজমের কোণ হচ্ছে 60 ডিগ্রি, কারণ যদি সমবাহু প্রিজম হয় তাহলে কোণগুলো হচ্ছে প্রত্যেকে 60 ডিগ্রি করে, প্রত্যেকটা কোণ হচ্ছে 60 ডিগ্রি করে। ডিটেলস আমরা আলোচনা করেছি ভিডিওর চ্যাপ্টারে, দেখে নেবে যে প্রিজমের বিচ্যুতি কোণ ডেল্টা ইকুয়ালস টু I1 প্লাস I2 মাইনাস এ কীভাবে হচ্ছে, তাহলে পরিষ্কার ধারণা হবে। নেক্সট অঙ্ক 14 নম্বর। একটি আলোকরশ্মি 30 ডিগ্রি কোণ বিশিষ্ট একটি প্রিজমের একটি তলে 60 ডিগ্রি কোণে আপতিত হলো, মানে আপতন কোণ 60 ডিগ্রি প্রথম তলে। রশ্মিটি মোট চ্যুতিকোণ 30 ডিগ্রি, ডেল্টার মান দেওয়া আছে। দেখাও যে রশ্মিটি প্রিজমের দ্বিতীয় তল দিয়ে লম্বভাবে নির্গত হয়। তো এখানে প্রদত্ত, বারবার না লিখে যদি লিখি, I1 মানে প্রথম তলে আপতন কোণ 60 ডিগ্রি, 30 ডিগ্রি কোণ বিশিষ্ট প্রিজম, প্রিজমের কোণ বলতে একে বোঝাই 30 ডিগ্রি, মোট চ্যুতিকোণ 30 ডিগ্রি, মানে ডেল্টা হচ্ছে 30 ডিগ্রি। পরীক্ষার খাতে ভাষা দিয়ে লিখে নেবে যে আপতন কোণ I1 ইকুয়ালস টু 60 ডিগ্রি, প্রিজমের কোণ এ ইকুয়ালস টু 30 ডিগ্রি, বিচ্যুতি কোণ ডেল্টা। আচ্ছা, আবার লিখিয়ে দিই, আপতন কোণ প্রদত্ত প্রিজমের কোণ বিচ্যুতি দেওয়া আছে। তাহলে আমরা কি জানি, ডেল্টা ইকুয়ালস টু I1 প্লাস I2 মাইনাস এ। তো 30 ডিগ্রি ইকুয়ালস টু I1 মানে 60 ডিগ্রি, I2 এ বলতে 30 ডিগ্রি। তাহলে I2 কত হচ্ছে 30 ডিগ্রি ইজ ইকুয়াল টু I2 প্লাস 30 ডিগ্রি, বা I2 ইকুয়ালস টু 0 ডিগ্রি। I2 ইকুয়ালস টু 0 ডিগ্রি মানে দ্বিতীয় তল থেকে নির্গমন কোণ হচ্ছে 0 ডিগ্রি। তাহলে একটা তল থেকে নির্গমন কোণ 0 ডিগ্রি মানে অভিলম্ব আর নির্গত রশ্মি পরস্পরের মধ্যে কোণ হচ্ছে 0 ডিগ্রি। তার মানে কি আপতন কোণও 0 ডিগ্রি। অতএব দ্বিতীয় তলে আপতন কোণ R2 ধরা হয়, এটাও 0 ডিগ্রি। এই যে নির্গত কোণ কি অভিলম্বের সঙ্গে কোণ, অভিলম্বের সঙ্গে কোণ হচ্ছে 0 ডিগ্রি নির্গমন কোণ। তো অভিলম্বের সঙ্গে কোণ যদি 0 ডিগ্রি হয় তার মানে কি তলের সঙ্গে কত 90 ডিগ্রি, লম্বের সঙ্গে যে কোণটি সেটি হচ্ছে নির্গমন কোণ। তো লম্বের সঙ্গে 0 ডিগ্রি, তাহলে তলের সঙ্গে কত 90 ডিগ্রি। অতএব এবং তাতে আপতন কোণ কত হবে, নির্গমন কোণ যদি হয় 0 ডিগ্রি তাহলে আপতন কোণ হবে 0 ডিগ্রি, মানে ওই তলে এসে আলো পড়েছে সেটাও হচ্ছে 0 ডিগ্রি কোণে। তলের সাপেক্ষে 90 ডিগ্রি, অভিলম্বের সাপেক্ষে 0 ডিগ্রি। এই যে আপতন কোণ, নির্গমন কোণ 0 ডিগ্রি, এগুলো হচ্ছে অভিলম্বের বিচারে। তাহলে তলের বিচারে কত 90 ডিগ্রি, অভিলম্বের বিচারে যদি 0 ডিগ্রি হয় তলের বিচারে 90 ডিগ্রি। এবার বলছে প্রিজমের উপাদানের প্রতিসরাঙ্ক কত, তাহলে আমরা R2 পেয়ে গেলাম 0 ডিগ্রি। তাহলে R2 যদি 0 ডিগ্রি হয় আমরা জানি A ইকুয়ালস টু R1 প্লাস R2। তাহলে এর মান দেওয়া আছে 30 ডিগ্রি, R2 মান পেয়েছি 0 ডিগ্রি, তাহলে R1 ইকুয়ালস টু 30 ডিগ্রি। R1 যদি 30 ডিগ্রি হয় অতএব মিউ প্রথম তলের বিচারে মিউ ইকুয়ালস টু সাইন I1
বাই সাইন আর ওয়ান সাইন আই বাই সাইন আর, মান দুটো দেওয়া আছে। আই ওয়ানের মান হচ্ছে 60 ডিগ্রি, সাইন 60 ডিগ্রি বাই সাইন 30 ডিগ্রি করলে আমরা মিউ এর মান পেয়ে যাব। অতএব মিউ ইকুয়ালস টু প্রথম তলে আপতন কোণ 60 ডিগ্রি কোণে, তো সাইন 60 ডিগ্রি ডিভাইড বাই প্রথম তলেই প্রতিসৃত কোণ প্রতিসরণ কোণ হচ্ছে 30 ডিগ্রি, তাহলে সাইন 30 ডিগ্রি, সাইন 60 ডিগ্রি হচ্ছে √3/2, 30 ডিগ্রি হচ্ছে হাফ, তাহলে হচ্ছে √3। তার মানে কি প্রিজমের আপতন কোণের মান দেওয়া আছে 60 ডিগ্রি, প্রিজমের নিজের কোণ দেওয়া আছে 30 ডিগ্রি, বিচ্যুতি কোণ 30 ডিগ্রি। সেখান থেকে আমরা বার করলাম I2 = 0। I2 0 মানে নির্গত রশ্মি নির্গমন কোণ হচ্ছে 0 ডিগ্রি, নির্গমন কোণ 0 ডিগ্রি কথার মানে হচ্ছে অভিলম্বের সঙ্গে কোণ 0 ডিগ্রি, তাহলে তলটার সঙ্গে কত 90 ডিগ্রি। তো তলের সঙ্গে যদি 90 ডিগ্রি হয়, অভিলম্বের সঙ্গে 0 ডিগ্রি, তাহলে তলের সঙ্গে 90 ডিগ্রি, তাহলে 90 ডিগ্রি কোণে নির্গত হচ্ছে, আর 90 ডিগ্রি কোণে নির্গত হওয়া মানে আপতিত হয়েছে তলের সঙ্গে 90 ডিগ্রি কোণে। আপতন কোণ 0 ডিগ্রি, প্রতিসরণ কোণ 0 ডিগ্রি, এটা অবিলম্বের বিচারে, আর তলের বিচারে তখন হবে 90 ডিগ্রি। তাহলে R2 হচ্ছে 0, I2 0 হলে R2 হচ্ছে 0, যেহেতু অবিলম্বের বিচারে অবিলম্বের সঙ্গে প্যারালালি এসে পড়েছে, তলের বিচারে 90 ডিগ্রি। তাহলে সেখান থেকে আমরা A = R1 + R2 এই ফর্মুলা প্রয়োগ করছি, তাতে এর মান হচ্ছে 30 ডিগ্রি, R1 হচ্ছে 30 ডিগ্রি। তাহলে প্রথম তলের বিচারে আপতন কোণ 60 ডিগ্রি, প্রতিসরণ কোণ 30 ডিগ্রি, তাহলে মিউ ইকুয়ালস টু সাইন আই বাই সাইন আর, সেখান থেকে পাচ্ছি √3। ওকে, থ্যাংক ইউ।